তোর শহরে ভালোবাসা পর্ব ৩ আদি সরিষা ক্ষেত লিখে গুগলে সার্চ দিল। সাথে সাথে কতকগুলো হলুদ রঙের ফুলের বাগানের ছবি চলে এলো, চাষ পদ্ধতি ইত্যাদি ইত্যাদি। আদির চিনতে ভুল হলো না, কারণ সামান্তাদের গ্রামে এমন ফুলের বাগান দেখেছে। বাগান বলতে ক্ষেত, সেখানে অনেক ছবিও তুলেছে। নিজের টি শার্টের দিকে তাকাতেই ফিক করে হেসে দিল। এই জন্য সরিষা ক্ষেত বলেছ, তুমি মাইরা আসলেই ফাজিল। আদি কফিতে চুমুক দিচ্ছে আর ফোন নিয়ে বিজি। তখনই বাবার রুম থেকে জোরে জোরে চিৎকার আর হাসির আওয়াজ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর পর নিশি ছ বলে চিৎকার করছে আর হাসছে। বাবাও চিৎকার করছে। আদি উৎসুক হয়ে রুমের দিকে এগিয়ে গিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়াল। সবাই লুডু খেলায় ব্যস্ত। নিশি একটু পরপর লাফিয়ে উঠছে। বাবা গুটি খেলেও চিৎকার করে উঠছে। সামান্তা ওদের দেখে হেসে কুটি কুটি হচ্ছে। হাসি থামাতে না পেরে বারবার উঠে দূরে চলে যাচ্ছে, নিজেকে শান্ত করে ফিরে আসছে। সবার কাহিনী দেখে আদিও দরজার সামনে দাঁড়িয়ে হাসছে। তখনই কাঁধে কারো হাত পড়ল। পিছনে ঘুরে নিজের মাকে দেখতে পেল। দেখো মা, এরা কি করছে, বাবার কি অবস্থা। এদের কাহিনী দেখে আমারও হাসি পাচ্ছে। সবই সামান্তার জন্য। সামান্তা বাড়ির পরিবেশ পাল্টে দিয়েছে, আর তুই তো মেয়েটাকে দেখতেই পারিস না। মা, তুমি একে মেয়ে বলছো? মেয়ে নয়, আজ তো একটা বোম। তোর জন্য এমনটাই দরকার, পারফেক্ট ম্যাচ। একদিন ঠিক স্বীকার করবি যে তোরা মেড ফর ইচ আদার। হয়েছে বলেই আদি নিজের রুমের দিকে যাচ্ছে আর ভাবছে, মা কি ঠিক বলছে? মেয়েটা সব দিক দিয়েই ঠিক ছিল, কিন্তু যেই পাজিরে বাবা, আমার চেয়েও বেশি। আমাকে বলে কিনা সরিষা ক্ষেত, এগুলো ভাবা যায়? আর কি কি বলবে খোদাই জানে। রাতে আদি ছাদে উঠে দেখে সামান্তা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ওকে দেখে মাথায় শয়তানি বুদ্ধি আসে। পা টিপে টিপে ওর পিছনে গিয়ে ভ্যাঁও করল। সামান্তা ভয় পাওয়া তো দূরে থাক, নড়েও নি। আদি ভেবেছিল সামান্তা চিৎকার করে উঠবে, কিন্তু ওকে অবাক করে দিয়ে পিছনে ঘুরে দুহাত ভাঁজ করে বুকের ওপর রেখে বলল, ভেরি ফানি। তুমি ভয় পাওনি? একটুও না। আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলেন? ভয় পেয়ে চিৎকার করে বিল্ডিং ফাটিয়ে ফেলব। এত বড় ধামড়া ছেলে বাচ্চাদের মতো ভ্যাও করছে। শেম। তোমার সমস্যা কি? সব সময় এভাবে কথা বলো কেন? একটু সুন্দর করে কথা বলতে পারো না? পারি, তবে সেটা বিপরীতে থাকা ব্যক্তির ওপর নির্ভর করে। উফ, আমার এত ধৈর্য কোত্থেকে এলো? প্রথম থেকে তুমি আমার সাথে যে ব্যবহার করছো, তাতে অন্য কেউ হলে ছাদ থেকে ফেলে দিতাম। সামান্তা তাচ্ছিল্যের সাথে বলল, ভয় দেখাচ্ছেন? বলেই ঘুরতে যাবে, তখনই আদি ওর দুবাহু চেপে ধরল। সামান্তা কেঁপে উঠল। এই প্রথম আদির ছোঁয়া পেল। সারা শরীরে কারেন্ট বয়ে গেল। চোখ তুলে আদির দিকে তাকাতেই ওর সমস্ত সাহস উবে গেল। আচমকা আদি ওকে রেলিংয়ের সাথে ঘেঁষে নিচের দিকে ঝুঁকিয়ে ধরে রাখল। আদির হাসি মুখটা রক্তবর্ণ ধারণ করেছে। এভাবে নিচের দিকে হেলিয়ে রাখা আর ওর এই হিংস্র মুখটা দেখে সামান্তার ভয় হতে শুরু করল। না জানি সত্যিই ফেলে দেয়। সামান্তা একবার কাত হয়ে নিচের দিকে চেয়ে চোখ খিচে বলল, কি করছেন? সত্যিই ফেলে দিবেন নাকি? তোমার কি মনে হয় আমি মজা করছি? বলেই হাত দিয়ে আরও জোরে চাউ দিয়ে নিচের দিকে নিয়ে এলো। সামান্তা চোখ মেলে দু হাতে আদির দুহাত আঁকড়ে ধরল। প্লিজ ছাড়বেন না। আদি ওকে ভয় পেতে দেখে বাঁকা হাসি দিয়ে ওর এক হাত ধরে বাহু ছেড়ে এক টানে তুলে নিল। সামান্তা হুমড়ি খেয়ে ওর বুকে পড়ল। বড় বড় শ্বাস নিচ্ছে। বেচারি ভয় পেয়ে গেছে। যখন নিজেকে আদির খুব কাছে আবিষ্কার করল, ছিটকে গিয়ে দূরে দাঁড়ালো। তারপর বলল, পাগল নাকি আপনি? একটা মানুষকে মার্ডার করতে যাচ্ছিলেন? আদি বাঁকা হেসে বলে, বোকা নাকি তুমি? আমি তোমাকে মেরে জেলে যাব নাকি? সামান্তা চোখ বড় বড় করে চেয়ে রইল। আদি হো হো করে হাসছে। সামান্তার রাগ মাথায় চড়ে গেল। একটা মানুষের সাথে কেউ এমন মজা করতে পারে? ইচ্ছে করছে আদিকে ছাদ থেকে ফেলে দিতে। সামান্তার রাগে ফুসফুস করতে করতে ছাদ থেকে নেমে গেল। আদি তখনও হাসছে। যাক, তোমাকেও একটু ভয় দেখাতে পারলাম, পাজি মেয়ে। আদি, তুই কি সামথিং সামথিং ফিল করতে পারছিস? কিছু তো একটা ফিল অবশ্যই করতে পারছি। নয়তো ওর স্পর্শে এমন ফিলিং কেন হচ্ছে? এটাও কি গুগলে সার্চ করে জানব? হা হা হা। ভার্সিটি অফ। লেট করে ঘুম থেকে উঠেই জানতে পারল ওর জন্য সাইকেল এসে গেছে। কোনো দিক না চেয়ে দৌড়ে গার্ডেনে চলে গেল সাইকেল দেখতে। কিছু দূর যেতেই আদির ডাক শুনতে পেল।
উফ, এই লোক আবার ডাকে কেন? আমাকে কি একটু শান্তি দিবে না? কাল রাতে যে ভয় দেখিয়েছে। ভাবতে ভাবতেই আদি ওর সামনে এসে দাঁড়ালো। চোখ মুখ শক্ত করে ওর দিকে চেয়ে আছে। বুঝাই যাচ্ছে কোনো কারণে রেগে আছে। কিন্তু হাজার অনুসন্ধান করেও কোনো কারণ মাথায় এলো না। আদি কটমমাট করে ওর দিকে তাকাচ্ছে। তারপর কড়া গলায় বলল, এই মেয়ে, কি পোষাতে বের হয়েছ? আর ওর না কই? আদির কথায় নিজের দিকে চেয়ে নিজেরই হুঁশ উড়ে গেল। সাইকেলের আনন্দে লাফাতে বেরিয়ে এসেছে। যেভাবে রাতে ঘুমিয়েছিল সে পোশাকেই চলে এসেছে, চেঞ্জ না করে। শর্ট টি শার্ট আর প্লাজো পরা। চারিদিকে কালো পোশাক পরা লোকগুলো ঘুরে বেড়ায়। এদের সামনে এভাবে লজ্জায় সামান্তার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। তবুও নিজের লজ্জা প্রকাশ না করে আদিকে যাচাই করার জন্য নিজের চুলগুলো দুভাগ করে সামনে আনতে আনতে বলল, ওড়না না পরা একটা ফ্যাশন। এ যুগের ছেলের মুখে এসব কথা মানায় না। এ যুগে কয়টা মেয়ে ওড়না পরে? ইটস নট এ বিগ ডিল। সামান্তার কথা শুনে মাথায় আগুন ধরে গেল আদির। সামান্তার বাহু চেপে ধরে চিৎকার করে বলল, সারা দুনিয়ার মেয়েরা জাহান নামে যাক, তুমি এমন পোশাক পরে বাইরে বের হবে না। আমি যদি ফার্দার এমন পোশাক পরে বের হতে দেখেছি, তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এমনভাবে চিৎকার করছিল সামান্তার কানের পর্দা ফেটে যাওয়ার অবস্থা। সামান্তা চোখ করে মাথাটা দূরে সরানোর চেষ্টা করছে। আদি তখনই ওকে ছেড়ে দিল। এক গার্ডকে বলল সবাইকে এক জায়গায় জড়ো করতে। আদি টি শার্টের ওপর শার্ট পরা ছিল। নিজের শার্ট খুলে সামান্তাকে জোর করে পরিয়ে দিল। সব গার্ডরা এক জায়গায় জড়ো হতেই আদি রাগে ফুসফুস করতে করতে চিৎকার করে বলল, এই বাড়ির বউ, মেয়েরা যখন বের হবে তখন সবার দৃষ্টি যেন নত থাকে, অন্যথায় আমি চোখ তুলে নিতে দুবার ভাবব না। তারপর সামান্তার হাত টেনে বাড়ির ভিতরে নিয়ে গেল। সামান্তা টু শব্দ করার সাহস পেল না। ও শুনেছে এই ছেলে অনেক জেদি, রাগী, হঠাৎ হঠাৎ রাগ উঠে যায়। রাগ উঠলে আশেপাশের মানুষকে তোয়াক্কা করে না। কিন্তু তা দেখার সৌভাগ্য এর আগে হয়নি। বাড়ির ভিতরে নিয়েই সামান্তার হাত ছেড়ে দিল। সামান্তা এক দৌড়ে নিজের ঘরে চলে গেল। আদির সেদিকে পাত্তা দিল না। ওর তো সামান্তাকে ঠাটিয়ে চড় মারতে ইচ্ছে করছে। এমন পোশাকে কেন বের হবে? দূর থেকে এক গার্ড ওর দিকে বারবার আর চোখে তাকাচ্ছিল। যা দেখেই আদির মেজাজ খারাপ হয়ে গেছে। ও চাইলেই সেই গার্ডকে ডেকে আচ্ছা মতো ধোলাই দিয়ে পারত, কিন্তু এতে সামান্তা অস্বস্তি বোধ করত। এমন লুচ্চা গার্ডকে রাখবে না আদি, ওকে বিদায়ের ব্যবস্থা করে ফেলেছে। সামান্তা দরজা বন্ধ করে কাঁদছে, তবে এ কান্না কষ্টের না, সুখের। আজ ওর বর ওর ওপর অধিকার দেখিয়েছে, ওকে শাসন করেছে। সামান্তা আদির দেওয়া শার্টটাকে জড়িয়ে আছে। সারা দিনে সামান্তা আর আদির সামনে পড়েনি। আদি অনেকবার সারা বাড়ি ঘুরঘুর করেছে শামুকে দেখার জন্য, কিন্তু দেখা মিলেনি। সারাদিন ছটপট করেছে একটু দেখার জন্য, কিন্তু মেয়েটা ঘর থেকে বের হয়নি। রাত 1টা, সামান্তার ফোন বেজে উঠল। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করল, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। সামান্তা নাম্বার চেক করে দেখে অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে। ফোন কেটে দিল। মাঝ রাতে বখাটে ছেলেরা নেশাটেশা করে অপরিচিত নাম্বারে ফোন করে, এসব ভেবেই কেটে দিল। কিছুক্ষণ পর আবারও ফোন বেজে উঠল, সেম নাম্বার। সামান্তা কিছুটা বিরক্ত নিয়ে ফোন রিসিভ করল, কিন্তু অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ নেই। সামান্তার প্রচুর রাগ হচ্ছে। রাগে গজবজ করতে করতে বলল, ওই কোন আবাল রে, মাঝ রাতে ফোন দিয়ে ইতরামি করিস? সামনে পাইলে থাপড়াইয়া দাঁতের পাটি হাতে ধরাইয়া দিতাম, বেয়াদব। এইগুলো কি ধরনের ভাষা? ছি। আবার ছি কস? সামনে আয়, মাঝ রাতে মেয়েদের ফোন দিয়ে লুচ্চামি করতে চাস, শালা বখাটে। বলেই খট করে ফোন কেটে দিল। আদি কানে থেকে ফোন সরাতে ভুলে গেল। কি ভাষায় গালাগাল করল কিছু বলার সুযোগ দিল না। কিছুক্ষণ পর সামান্তার দরজায় নক পড়ল। সামান্তা দরজা খুলে ভূত দেখার মতো চমকে উঠল। আপনি? আদির ভিতরে গিয়ে বেডে আয়েশ করে বসে বলল, তুমিই তো আসতে বললে। সামান্তা তাড়াতাড়ি ওড়না খুঁজতে লাগল। ওড়না জড়িয়ে বলল, আপনি আমাকে ফোন করেছিলেন? তোমার ভাষা এত খারাপ কেন? হাঁ, কি আজে বাজে কথা বলো? মাঝ রাতে ফোন দিয়ে বিরক্ত করবেন আর কিছু বললেই দোষ? আমি বিরক্ত কই করলাম? এখন আপনি যান, আমি ঘুমাবো। কি আশ্চর্য, তাড়িয়ে দিচ্ছ কেন? তাহলে কি করব? একটু গল্প করতে পারো, কিংবা বলতে পারো আজকে যেন এখানেই থেকে যাই। বলেই আদি চোখ মারল। শামু চোখ বড় বড় করে চাইল। বের হন, তাড়াতাড়ি বের হন, মাঝরাতে ফাজলামো করতে আসছেন? না, একটু প্রেম করতে আসছি, আফটার অল আই অ্যাম ইয়োর হাজব্যান্ড।
শামু আদির কথা শুনে স্তব্ধ হয়ে গেল, নিজেকে সামলে বলল, কোনো হাজব্যান্ড নাই, নো হাজব্যান্ড, নো প্রেম, আউট, তাড়াতাড়ি বের হন, নয়তো আমি এক্ষুনি বাবাকে ডাকব। আরে যাচ্ছি যাচ্ছি, এমন করো কেন, বাট আবার আসব, বউ বলে কথা। শামু চোখ পাকিয়ে বলল, যাবেন? গুড নাইট মাই ওয়াইফ, বলেই আদি বেরিয়ে গেল। সামন্তা দরজা লাগিয়ে দরজায় হেলান দিয়ে আদির বলা কথাগুলো ভাবছে। আমাকে বউ বলেছে, নিজেকে হাজবেন্ড দাবি করেছে, আমি কি স্বপ্ন দেখছি? আদি নিজের রুমে পায়চারি করছে। এই মেয়েটা এমন করে কেন? আমি পড়েছি জ্বালায়, কিভাবে যে এই মেয়ের প্রেমে পড়ে গেলাম, না জানি কপালে কি দুর্ঘটনা আছে। ও তো আমাকে পাত্তাই দেয় না, সবসময় রাগচণ্ডী, যেভাবে তাকায় যেন গিলে খাবে। ভাবতে ভাবতে আদি ঘুমিয়ে পড়ল। স্বপ্ন দেখছে গোধূলিবেলায় একটা মেয়ে ছাদ থেকে নিচের দিকে ঝুঁকে আছে। তার লালচে আঁকাবাঁকা খোলা চুলগুলো উড়ছে। চুলগুলো দুভাগ হয়ে এক ভাগ নিচের দিকে ঝুলে পড়েছে, অন্য ভাগ পিঠের ওপর। চেহারা দেখা যাচ্ছে না, মেহেদি দেওয়া ফর্সা হাতে রেলিং ধরা। আদির মেয়েটির মুখ দেখতে ইচ্ছে করছে। আদি সামনে গিয়ে হাত ধরে টান দিয়ে ঘুরিয়ে দেয় মুখটা দেখার জন্য। আদি মুখটা দেখে অবাক হয়ে যায়, এ তো সামান্তা। কিন্তু সামন্তা চোখ পাকিয়ে চেয়ে আছে, রাগে ফুসফুস করছে। আপনার সাহস তো কম নয়, আমার হাত ধরেছেন, বলেই ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। আদি গালে হাত দিয়ে লাফ দিয়ে উঠে বসে। চারদিকে চোখ বোলায়, সামন্তার চিহ্নও নেই। আমাকে স্বপ্নেও চালাচ্ছে, কি ভয়ানক স্বপ্ন। পার্পল। শামু গার্ডেনে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে। তখনই নিশি এসে বলল, শামু, সাইকেল আনার পর তো তোকে আর সাইকেল চালাতে দেখলাম না। সময় পেলাম কই। গতকাল তো ভার্সিটি অফ ছিল, কিন্তু তুই ঘরবন্দি হয়ে বসেছিলি। আমি সাইকেল নিয়ে এসেছি। সাইকেল দেখেই মন ফুরফুরা হয়ে গেল। সাইকেল হাত দিয়ে ছুঁয়ে দিল, তারপর চুল খোপা করে সাইকেলে উঠে বসে। পুরো গার্ডেন জুড়ে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর নিশি ওর পিছে পিছে দৌড়ে হাঁপিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আদি কফির মগ নিয়ে বারান্দায় এসে দাঁড়িয়ে হাঁ করে আছে। আরে দজ্জাল বউ সাইকেল চালাচ্ছে। আদি কফি রেখে নিচে আসছে। সামু, থাম থাম। সামু সাইকেল নিয়ে নিশির কাছে এলো। কি হয়েছে? আমি উঠব, প্লিজ প্লিজ আমাকে উঠা। সামন্তার ওকে পিছে নিয়ে সাইকেল চালাতে সমস্যা হবে, তবুও বলল, ঠিক আছে ওঠো, শক্ত করে ধরো, তবে পরে গেলে আমাকে দোষারোপ করতে পারবে না। ওকে ডান। নিশি খুশিতে গদগদ হয়ে উঠে বসে। সামন্তা সাইকেল চালাচ্ছে আর নিশি দু হাত মেলে চোখ বন্ধ করে আছে। আপু, আমাকে ধরো, নয়তো পড়ে যাবে। আরে কিচ্ছু হবে না। আদি নিচে নেমে দেখে সামন্তার পিছনে নিশি। এই শুকনো পাতা আটার বস্তাকে সাইকেলে উঠিয়েছে, না পড়ে গেলেই হয়। নিশি দু হাত মেলে কাত হচ্ছে, এদিক সেদিক নড়ছে। এমনই কাত হলো ধপাস করে দুজনেই। আদি হাত দিয়ে চোখ ঢেকে বলল, ওহ নো। চোখ মেলে দেখে দুটোই নিচে পড়ে আছে আর সাইকেল ওদের ওপর। আদি দৌড়ে গিয়ে সাইকেল সরালো, তারপর সামুর হাত ধরে টেনে তোলে। তখনই নিশি বলে, ভাই আমিও পড়েছি। ওহ সরি সরি, বলেই নিশিকে তুলে। সামু জামাকাপড় ঝাড়ছে, তখনই হাতের কনুইতে টান লাগলো আর জ্বলে উঠে। হাত সামনে এনে দেখে ছিলে রক্ত বের হচ্ছে। আদি ব্যতিব্যস্ত হয়ে বলল, আরে তোমার তো কেটে গেছে। নিশি বলল, সামু রক্ত বের হচ্ছে। আদি তখন নিশির দিকে রেগে বলল, সব তোর দোষ, তুই আটার বস্তা এই পিচ্ছি মেয়ের পিছনে উঠেছিস কেন, তার উপর ঢং করে হাত মেলে নাচছে। ভাইয়া তুমি আমাকে বকছ কেন, আমি কি ইচ্ছে করে সামুকে ফেলে দিয়েছি? তোর সেন্স নেই, এত বড় মেয়ে। হয়েছে হয়েছে, সামন্তা থামিয়ে দিল। আমার হাতে সামান্যই ছিলেছে, মেডিসিন লাগালেই ভালো হয়ে যাবে। আদি বলল, হ্যাঁ চলো। সামন্তা হাঁটতে গিয়েই আহ বলে হাঁটুতে হাত দিল। আদি বড় বড় চোখ করে বলল, ওখানেও কেটেছ? সামু ভেরি সরি, আমার জন্য এমন হলো। নিশি মন খারাপ করে বলল, বাদ দেও চলো, বলেই পা টেনে টেনে হাঁটতে লাগল। আদি আচমকায় শামুককে কোলে তুলে নিল। সামু বড় বড় চোখ করে আদিকে দেখছে। আরে মিয়া কি করছেন, ছাড়ুন, নামার জন্য ছটপট করছে। শোন, আর একবার হাত পা নড়াবে তো ওপরে তুলে আছাড় মারব, তখন আর উঠে দাঁড়ানোর অবস্থায় থাকবে না, কোমর পা ভেঙে সোজা হসপিটালে। সামন্তা আর কিছু না বলে নিশির দিকে অসহায়ভাবে চাইল। নিশি মুচকি হেসে চোখ মারল। আদি লিভিং রুমে গিয়ে সার্ভেন্টকে ডেকে ফার্স্ট এইড বক্স আনালো। তারপর বক্স খুলে তুলো নিয়ে স্যাভলন নিতেই সামন্তা বলল,
আমি করে নিতে পারবো। তোমাকে কে জিজ্ঞেস করেছে? বলেই আদি ওর বাঁ হাতে ধরে ডান হাত তুলাতেই সামু আহ করে নড়ে ওঠে। বাঘিনী এই সামান্য আঘাতেই কুকড়ে যাচ্ছে। আরে আমার জ্বলে যাচ্ছে আর আপনি মজা করছেন? মজা কই করলাম, আমি তো মেডিসিন লাগাচ্ছি। বলেই মেডিসিন আবার লাগাতেই সামু আদির বাঁ হাত জোরে চেপে ধরে ইচ্ছে করে খামচি দেয়। আদি আহ করে উঠে সামু হাত সরিয়ে নেয়। নিশি বলে, কিরে ভাইয়া, বউয়ের ব্যথায় তুইও কি ব্যথিত? আদি চোখ পাকিয়ে তাকাতেই নিশি চুপ হয়ে গেল। সামন্তা মিটি মিটি হাসছে। হাসো হাসো সামন্তা রানী, আমিও এর শোধ নেব। পাজামা তুলো, হাতের কাজ শেষ। কি? উপস সরি, নিশি বাকিটা তুই করে দিস, আমি ওকে রুমে দিয়ে আসি। বলেই আদি সামুককে কোলে তুলে নিল, তারপর পায়ের মধ্যে চিমটি কাটল। সামন্তা আউচ বলতে গিয়েও থেমে গেল, নয়তো নিশিকে এর উত্তর দিতে হবে। চোখ পাকিয়ে আদির দিকে তাকাচ্ছে। আদি মুচকি হাসছে। আদি শাওয়ার নিয়ে আলমারি খুলছে। তখনই ওর মাথায় দুষ্টু বুদ্ধি এলো, সামুককে খেপানোর। আজও টকটকে হলুদ পরবে আর সামুর আশেপাশে ঘুরে বেড়াবে। সামু হলুদ কালার একদম পছন্দ করে না। আদি নিচে গিয়ে দেখে সামন্তা টিভি দেখায় ব্যস্ত, কোনো দিকে তার হুঁশ নেই। আদি টিভির সামনে গিয়ে দাঁড়িয়ে যায় আর সামন্তা টিভি দেখায় ব্যাঘাত ঘটে। রেগে আদির দিকে তাকায়, কিন্তু আদির দিকে চেয়ে ওর মেজাজ আরও বিগড়ে যায়। আজকেও হলুদ পড়েছে। সমস্যা কি, সামনে থেকে সরুন। কেন সরব? আমার বাড়ি, আমার ঘর, আমার টিভি, যা ইচ্ছে করব। সামন্তার রিমোট রেখে এগিয়ে গেল। তাই বলে টিভির সামনে দাঁড়িয়ে যাত্রা দেখাচ্ছেন? যাত্রা মানে কি, হ্যাঁ? যাত্রা মানে কি এটাও জানেন না, মিস সরিষা ক্ষেত? তুমি আমাকে আবারও সরিষা ক্ষেত বললে? আপনি যতবার হলুদ পরবেন আমি ততবারই বলবো মিস সরিষা ক্ষেত। কেন, আপনার কি অন্য রঙের জামাকাপড় নেই? আদি মুচকি হেসে বলল, না নেই, তুমি কিনে দিও। ইস, আমার তো ঠেকা পড়ছে, সরুন তো, টিভি দেখতে দিন। দূর থেকে আহনাফ চৌধুরী সবটা দেখছে। ওদের এভাবে কথা বলতে দেখে তিনি অবাক। আদি সামুর সাথে কথা বলছে? নিশি পিছন থেকে বলল, বাবা তুমি কি অবাক হচ্ছ? কেন, তুই হচ্ছিস না? না না, কারণ এসব আমি কয়েকদিন ধরেই দেখে আসছি। তোমার ছেলে সামুর পিছু পিছু ঘুরঘুর করে। আহনাফ চৌধুরী খুশি হয়ে বলল, তাই নাকি? নিশি প্রতি উত্তরে ছোট্ট করে হাসি দিল। সামন্তা ভার্সিটির ক্লাস শেষে শপিংয়ে গেছে রাহুলের সাথে। রাহুল ওর খুব ভালো ফ্রেন্ড। আদির জন্য শপিং করবে, কিন্তু ছেলেদের পছন্দ সম্পর্কে ওর কোনো আইডিয়া নেই। আর তাছাড়া আদি হাই ক্লাস ফ্যামিলির ছেলে, নিশ্চয়ই সবকিছু ব্র্যান্ডের পরে। এসব সম্পর্কে রাহুলের ভালো অভিজ্ঞতা আছে, তাই রাহুলকে নিয়ে যাচ্ছে। বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছে ফিরতে দেরি হবে। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে শপিং করছে। আদির জন্য কেনাকাটা শেষ হলে নিজের কিছু কেনাকাটা আছে, তাই গার্লস স্টলে ঢুকে সাথে রাহুলও ছিল। আদি তখনই পাশ দিয়ে যাচ্ছিল। আজ ওর বন্ধুরা ডিনারে আসবে, তাই ওদের জন্য গিফট কিনতে এসেছে। সামুকে একটা ছেলের সাথে কথা বলতে বলতে স্টলে ঢুকতে দেখে আদি ওদের ফলো করে। সামুর সাথে কেউ নেই, শুধু একটা ছেলে ছাড়া। একটা ছেলের সাথে শপিংয়ে এসেছে, এটা দেখে রাগে ওর কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। ও চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে ওদের দেখছে। ওর রাগ আরও বেড়ে যায় যখন দেখে ছেলেটা বারবার ওর গায়ে হাত দিয়ে কথা বলছে, পিঠে হাত রাখছে, কিন্তু সামন্তা কিছুই বলছে না। নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না। ওর ইচ্ছে করছে ওই ছেলেকে কষিয়ে একটা থাপ্পড় মেরে সামুকে টানতে টানতে নিয়ে যেতে, কিন্তু সিন ক্রিয়েট হবে, এতে সামুর বদনাম হবে। তাই হাতের মুঠো শক্ত করে নিজের রাগ কন্ট্রোল করে ওখান থেকে বের হয়ে সোজা গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয় আর বিড়বিড় করে বলে, এর শোধ আমি বাড়িতে তুলব।